আসসালামু আলাইকুম। আমি মারুফ আহমেদ, সৌদি আরবের আল কাসিমের আলরাজ শহর থেকে। এই ভিডিওটি তাদের জন্য যারা খুব রিসেন্টলি আমরা যারা মিডল ইস্টার্ন কান্ট্রি অথবা স্পেশালি সৌদি আরবে আসতে চাচ্ছেন। এই ভিডিওটি আপনাদের জন্য। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নিজের পরিবারকে ভালো রাখতে বা নিজের পরিবারকে সুন্দর একটা জীবন দেওয়ার উদ্দেশ্যে আমরা অনেকেই দেশের বাইরে আসতেছি, কিন্তু হুজুগে আমরা দেশের বাইরে আসার পরে অনেকেই অনেক নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইদানিংকালের বা বর্তমান সময়ে যে নিউজগুলো যদি খেয়াল করি, আমরা দেখি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে অনেক সমস্যায়, নানাভাবে মানুষ অনেক সমস্যায় পড়তেছে। আসলে সমস্যাগুলোর কারণ কি, এগুলোর পেছনে কি হচ্ছে যে এত এত প্রবলেম হচ্ছে মানুষের মধ্যে? মানুষ বৈধভাবে বিদেশে আসতে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য বা নিজের পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, কিন্তু কী কারণে মানুষ এত বিভ্রান্ত বা এত রকম বিপদের সম্মুখীন হচ্ছে? কিছুদিন ধরে নিউজে দেখতে পাচ্ছি হঠাৎ করে চাকরি চলে গেছে কারো, কিংবা কাউকে ধরে ধরে পুলিশ দেশে পাঠিয়ে দিচ্ছে। এগুলোর পেছনে অন্যতম কারণ কি? আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আর স্পেশালি এই ভিডিওটা আপনার জন্য, যদি আপনি মনে করেন যে আপনি রিসেন্টলি বা ইদানিংকালের মধ্যে আপনি মিডল ইস্টার্ন কান্ট্রি কিংবা স্পেশালি সৌদিতে আসতে চান, তাহলে আমি মনে করি এই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত। আপনাদের প্রথমে আমি আমার নিজের জার্নিটা বলি। 2019 সালে আমি সৌদিতে আসি। আমিও আপনাদের মতোই একজন ছিলাম। আমি আমার ক্যারিয়ার ডেভেলপের জন্য আমি নিজেও সৌদিতে আসি এবং এসে নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমি নিজেও প্রবাস জীবন বেছে নিই। তো আমার দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতা, যেটা আমি ভাবতেছি যে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা উচিত, যেন আপনারা আরও ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারেন। সাধারণত আমরা মিডল ইস্টার্ন কান্ট্রিতেগুলো কীভাবে আসি? আমরা হয়তো বা কয়েকটা ওয়ে আছে। আমরা যেগুলো ভাবি যে আমাদের কোনো আত্মীয় স্বজন, নিজের পরিবারের মধ্যে কেউ না কেউ থাকছেন দেশের বাইরে, অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছেন, ভিসাগুলো আমরা তাদের মাধ্যমে নিই, অথবা এলাকার কোনো প্রতিবেশী বা যারা হচ্ছে অনেক দিন ধরে আছে, এলাকার কোনো প্রতিবেশী হচ্ছে ভিসা সেল করে, কিংবা তারা হচ্ছে মানুষদেরকে নিয়ে যায়, এই ধরনের লোক থেকে ভিসা নেই। আরেক কথা, যেটাকে আমরা সহজ ভাষায় বলি দালাল। যখন আমরা দেশে থাকি আমরা ভাবি যে হচ্ছে বিদেশটা কি, আমরা হচ্ছে একটা ভিসা নিয়ে চলে আসলাম, এখানে একটা উন্নত জীবন পেয়ে যাব, খুব লাক্সারিয়াস লাইফ, তারপর হচ্ছে অনেক টাকা ইনকাম, লাইক আমাদেরকে দেখানো হয় 50,000 টাকা, 1 লাখ টাকা, 80,000 টাকা বেতন, এরপরে ওভারটাইম আছে, থাকা এটা, খাওয়া এটা, কোম্পানি থেকে ফ্রি, এটা ফ্রি, ওইটা ফ্রি, ভিসা ফ্রি, টিকিট ফ্রি, 2 বছর পর আপ ডাউন টিকিট, ছুটি, কত লোভ দেখানো হয়। আমরা আসলে এর পুরোটা কি সত্য? আগে আপনাকে এটা জানতে হবে এর পুরোটা আসলে সত্য কিনা, না কথায় কোনো গাবলা আছে। ওকে, প্রথমে আমি আপনাকে বলি ভিসা। এখানে প্রথমত আমরা যারা নতুন আসি তারা জানি না আমার ভিসাটা কি, ভিসার টাইপটা কি, কোন ধরনের ভিসা আমাকে দেওয়া হচ্ছে। সর্বপ্রথম আমি মনে করি আপনি যখন যাওয়ার জন্য চিন্তা করতেছেন, আপনাকে দেখা উচিত যে আপনার ভিসার টাইপটা কি, কোন টাইপের ভিসা নিয়ে আপনি আসতেছেন। এটা কি ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা? যদি ফ্রি ভিসা হোক, কোম্পানি ভিসা হোক, ভিসার টাইপ কি, কোন ধরনের আপনার কাজের পারমিশন দেওয়া আছে, কী কী কাজ আপনি করতে পারবেন, কী কী সুবিধা আপনি পাচ্ছেন, কী কী সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। আগে আপনাকে এই টোটাল বিষয়গুলো জানতে হবে। আমরা কি করি, বেশিরভাগ ক্ষেত্রে বিদেশের নাম শুনলে এগুলো না জেনেই, কোনো কিছু না বুঝে আমরা আসলে অ্যাকসেপ্ট করে নিই, বা হচ্ছে ওইটার সাথে ফল দিয়ে উঠি, লাভ দিয়ে উঠি, পরবর্তী দেশে একটা বিপদের সম্মুখীন হই। এত কিছু চিন্তাভাবনা না করে আপনি যখন দেশের বাইরে চলেই আসলেন, আসার পরে দেখলেন যে বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এসে দেখলেন আপনার পরিশ্রম, যেটা আপনি কল্পনা করেননি, এত পরিশ্রম, খাবারের নাই ঠিক, থাকার নাই ঠিক, ইকামা হচ্ছে না, আরও অন্যান্য সমস্যা তো আছে। কিন্তু আপনি যখন এত কিছু দেখবেন তখন কিছু করারও থাকবে না, কারণ ওই যে এতগুলো টাকা ঋণ করে আসলেন, কি জবাব দেবেন পরিবারকে? ভাই একটা কথা বলি, আগে নিজেকে দেখেন, নিজে আগে ভাবেন। আপনার নিজে বাঁচলে তারপর পরিবারকে বাঁচাতে পারবেন, কিন্তু আপনি নিজেই যদি না পারেন তাহলে কি করবেন? আপনি একজন মরলে আপনার পুরো পরিবার মরবে। সব বিষয়গুলো মাথায় রাখেন। আগে ভাবুন কি করছেন, কি করতে যাচ্ছেন, 10 বার ভাবেন করার আগে, তারপরে একটা সিদ্ধান্ত নেন। এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা। আপনাকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সচেতন করা। আপনি যাই করেন যেন ভেবেচিন্তে আগাতে পারেন। আর আপনার এই পথ চলায় আমি যদি আপনাকে কিছুটা, আমার কথার মাধ্যমে যদি আপনাকে কিছুটা সচেতন করতে পারি, এটাই হচ্ছে আমার সার্থকতা। দেখুন, যারা আমরা বিদেশে পাড়ি দিতে যাই বা বিদেশে আসতে চাই, তাদের জায়গায় জায়গায় নানাভাবে পদে পদে হয়রানির শিকার হতে হয়। হয়রানিগুলো কখন থেকে শুরু হয়? আপনি যখন বিদেশ যাবেন বলে মনস্থির করেছেন, ভিসাটা নেওয়ার পর থেকে শুরু হয় আপনার হয়রানি। প্রথমে হচ্ছে ভিসা করা। ভিসার জন্য আপনার ট্রাভেল এজেন্সির কাছে নানাভাবে দফায় দফায় আপনাদেরকে হয়রানির শিকার হতে হয়, মেডিকেল করা নিয়ে হয়রানির শিকার হতে হয়। তারপর আপনি যখন একটা গামকো সার্টিফিকেট লাগে, বা হচ্ছে গিয়ে গামকো যে সংস্থাটা আপনাকে একটা টোকন দেয়,
আসার জন্য ওইখানে গিয়ে আপনার হয়রানির শিকার হতে হয়। যখন আপনি জনকল্যাণ পরিষদে বা জনসম্পদ মন্ত্রণালয়ে যান তখন আপনাকে একবার হয়রানির শিকার হতে হয়, ট্রাভেল এজেন্টে আবার হয়রানির শিকার হতে হয়, এয়ারপোর্টে আপনাকে হয়রানির শিকার হতে হয়, আসার পর এখানে হয়রানি তো আসছেই, দালালের খবর, নানা প্রবলেম। এই এতগুলো সমস্যা থেকে আপনি কীভাবে বাঁচতে পারেন, একটু সতর্ক হলে আপনি কিন্তু এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি বেঁচে থাকতে পারেন। এখন আমরা কথা বলবো কীভাবে আপনি এই সমস্ত সমস্যাগুলো থেকে বেঁচে থাকবেন বা খুব সহজে করতে পারবেন। প্রথমত বলি, আপনার আত্মীয় স্বজন কিংবা যেই আপনাকে ভিসা দিচ্ছে তাকে বলবেন একটা রিলায়েবল বা ভালো একটা ট্রাভেল এজেন্সিকে চুজ করতে, যেখানে আপনার হয়রানির পরিমাণটা কমে যাবে। বিদেশে আসার পদক্ষেপ নিলে আপনাকে প্রথম যেটা করণীয় আপনার সেটা হচ্ছে একটা ভালো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি খুঁজে বের করা, যেখানে আপনি আপনার ভিসাটাকে অথরাইজ করবেন কিংবা ওকালা করবেন। তারপরে হচ্ছে আপনি মেডিকেল করবেন। মেডিকেল দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। তো আমার সাজেশন থাকবে প্রথমে আপনি একটা প্রি টেস্ট মেডিকেল করে নেবেন। আপনার ট্রাভেল এজেন্সিকে বলবেন যে আমি একটা মেডিকেল করে নিতে চাই, করে দেখতে চাই আমার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। যদি আপনি প্রি টেস্ট মেডিকেলটা করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা। তারপরে যেটা গামকুর কাজটা, এটা আপনি আপনার ট্রাভেল এজেন্সির উপরে ছেড়ে দিবেন। এটা সম্ভবত বর্তমান নতুন নিয়ম অনুযায়ী আমার মনে হয় খুব সম্ভবত 1000 থেকে 1500 টাকা নিতে পারে গামকুর কাজটা করতে। তারপরে আপনি যেটা করবেন, আপনার ভিসা যখন ওকালা হয়ে যাবে তখন আপনি বিশ্বস্ত একটা ট্রাভেল এজেন্সি বা আপনার যে ট্রাভেল এজেন্সি সেখান থেকে আপনি টিকিট নিয়ে নিতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে আপনি টিকিটটা সংগ্রহ করতে পারেন। নিজেকে ফিট রাখুন। আসার পরে মনে রাখবেন একটু ইন্টারনেটে বা অনলাইন একটু ঘাটাঘাটি করে দেখবেন আপনি যখন এয়ারপোর্টে যাবেন আপনার কী কী জিনিস জানা দরকার, যেন আপনাকে এয়ারপোর্টে আলাদা করে কোনো হয়রানির শিকার না হতে হয়। আর এটাও মাথায় রাখবেন আপনি ব্যাগে কী ধরনের জিনিস, কোন ধরনের জিনিসগুলো নিতে পারবেন, কোন ধরনের জিনিসগুলো আপনার জন্য নেওয়া ঠিক হবে না, বা এয়ারপোর্টে যেগুলো আইনত বেআইনি, এগুলো মাথায় রাখবেন। এটার জন্য আমরা অনেক বাঙালি আসলে হয়রানির শিকার হতে হয় এয়ারপোর্টে। অন্য দেশে আসার পরে সর্বপ্রথম মাথায় রাখবেন যে দেশে আপনি যান না কেন ওই দেশের আইনের প্রতি আপনার সম্পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। কারণ দেখুন, এটা তো আমার দেশ না, নিজের দেশ না, এটা ভিন্ন একটা দেশ, এটা প্রবাস। এখানে আপনি আইনের যতটা সম্মান করবেন ততটা সেফলি থাকতে পারবেন। সো মাথায় রাখবেন আপনারা কখনোই আইনের বাইরে কোনো কিছু করতে যাবেন না, যেটা বেআইনি কিংবা ইলিগেল এ ধরনের কোনো কাজ করতে যাবেন না। সাধারণত ভিসা বেদে সৌদিতে বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে বেতনের পরিমাণ কেমন হয় এটা আমি আপনাদের একটা আনুমানিক একটা ধারণা দিয়ে রাখি। মিডল ইস্টার্ন কান্ট্রিতে যদি অনেকে মনে করে যে অনেক টাকা বেতন পাওয়া যায়, এরকম আসলে কিছুই না। আপনার যদি একান্তই খুব কপাল ভালো হয় তাহলে একটু ভালো স্যালারি আশা করতে পারেন, লাইক 1500-2000 রিয়াল এই ধরনের বাংলাদেশি টাকায় 50 থেকে 60,000 টাকা এরকম স্যালারি পেতে পারেন যদি আপনার খুব কপাল ভালো হয়। সাধারণত সৌদিতে বা দুবাইতে কিংবা কাতার, বাহরাইন এই ধরনের দেশগুলোতে স্যালারির যে স্ট্যান্ডার্ডটা এটা হচ্ছে 1000 রিয়াল বা বাংলাদেশের টাকা অনুযায়ী 30 থেকে 35,000 টাকা বা 40,000 টাকা পর্যন্ত বেতন হতে পারে। সো খুব বেশি যে আশা করেন আপনি যে 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা বেতন হবে, কোনো দালাল যদি এই ধরনের কথা বলে আপনি চিন্তা করবেন, চিন্তা করতে দ্বিতীয়বার ভাববেন। তবে সবচেয়ে বড় যে টিপসটা, যেটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, হাত জোর করে রিকোয়েস্ট করবো, সবচেয়ে বড় যে কাজটা, আপনারা যে দেশে যান না কেন অন্তত কাজ শিখে যাবেন, কোনো না কোনো কাজ জেনে যাবেন। দেখুন, দেশে বলেন দেশের বাইরে বলেন, কাজ জানা ছাড়া আসলে দাম কারোই নেই, কোথাও নেই। আমরা যারা আসি মনে করি যে বিদেশে গেলেই মনে হয় কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে বা এখানে হয়তো টাকা উড়ে আমরা যাই হচ্ছে কিছু না কিছু করে নেব। আসলে ভাই, যদি আপনি স্কিল না হন, যদি কাজ না জানেন, পৃথিবীর কোথাও আপনার দাম নেই। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, কোনো না কোনো কাজ জেনে আসবেন যেন আপনার জন্য যাত্রাগুলো আরও সহজ হয়। দেখুন, কাজ জানা লোকের দাম সব জায়গায় আছে, কাজ জানা লোক কখনো ভাতে মরে না। আমাদের দেশের প্রবলেমগুলো হচ্ছে আমাদের দেশের মানুষগুলো যখন বিদেশে যায় বা দেশের বাইরে যায়, এরা কাজের প্রতি খুব বেশি ফোকাস করে না। দেখা গেছে আসার পরে এরাই বিপদে পড়ে, কাজ না জানার কারণে বিপদে পড়ে। তো আমার রিকোয়েস্ট থাকবে এটা ভাই, অন্তত নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্টে নিজেকে স্কিল ডেভেলপ করেন, নিজেকে আরও কাজ শিখে নিজেকে একটু গুছিয়ে নিন যেন আপনার দাম সব জায়গায় থাকে। আর যারা ফ্রি ভিসে আসতেছেন, আমি আপনাকে কিছু ওয়েবসাইট সাজেস্ট করতে পারি কীভাবে আপনি কাজ পেতে পারেন, বা এটা আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, কীভাবে আপনি সহজে কাজ পেতে পারেন বা চেষ্টা করলে হয়তো ভালো একটা চাকরি আপনি পেতে পারেন। আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্কগুলো দিয়ে রাখি। এতক্ষণ ধরে আমরা যতগুলো কথা বললাম, এগুলো নিয়ে আপনার যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং পরবর্তী কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান এটা অবশ্যই আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আশা করি আপনার বিদেশ যাত্রা সফল হোক, আপনি আপনার লক্ষ্যস্থানে পৌঁছাতে পারেন, আপনার পরিবারকে আপনি সুখী করতে পারেন। দেখুন, রিজিকের মালিক আল্লাহ। সো যাই করবেন আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ যেন আপনাদের জিনিসগুলো সহজ করে দেয়। আল্লাহর কাছে দোয়া করেন ভাই, ইনশাআল্লাহ সব কিছু স্মুথ হয়ে যাবে। আল্লাহ আপনার সহায় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।